আজকের কাহিনীর সকল চরিত্রটি কাল্পনিক, এর সাথে বাস্তবে কোনো মিল নেই। মৃত বা জীবিত ব্যক্তির কোনো প্রকার সম্পর্ক নেই এখানে। এই ঘটনাটির স্থানকাল পাত্র সম্পূর্ণরূপে কাকতালীয়। শুভ, সায়ন, টিনা ও রূপালী চারজন বন্ধু মিলে অফিস থেকে ছুটি নিয়ে সমুদ্র তীরে পিকনিকে যায়। 3 দিন ছুটি কাটিয়ে পিকনিক থেকে ফিরছিল তারা। পথে বেশ রাত হয়ে যায়। একে তো অন্ধকার রাত, তার মধ্যে আবার আকাশটা চারিদিক থেকে কালো ছেয়ে আছে মেঘে, সাথে সাথে ঝোড়ো হাওয়া বইছে। কখন জানি ঝমঝমিয়ে বৃষ্টি নামে বলে মনে হয়। সায়ন গাড়ি ড্রাইভ করছে এবং শুভ তার পাশে বসে আছে। রূপালী আর টিনা পিছনের সিটে বসে গল্প করছে। নির্জন রাতের ফাঁকা পথ, চারিদিকটা ঘন জঙ্গলে ঘেরা। রূপালী বলল, কি রে সায়ন, ঝুমুরিয়া থেকে তো কিছুটা পথ গেলেই হায়ের হোটেলটা পেয়ে যাওয়ার কথা, কিন্তু প্রায় 1 ঘন্টায় হয়ে গেল, কোনো হোটেল তো পাওয়া গেল না। হ্যাঁ, তাই তো। তাছাড়া এই রাস্তাটা দেখ, কেমন যেন শুনশান আর জঙ্গলে ভরা। কিরে, আমরা কি রাস্তা ভুল করলাম? আর তাছাড়া কোনো হাইওয়ের রাস্তা এরকম হয় নাকি? কি করছিস সায়ন, আমাদের কি মেরে ফেলবি নাকি? হ্যাঁ, ঠিকই বলেছিস। জোরে ব্রেকটা না চাপলে এতক্ষণ হয়তো আমরা শিওর মরে যেতাম। সামনে দেখ, রাস্তার মাঝ বরাবর একটা বিশাল গাছ পড়ে আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো। এখন কি হবে? আমার বাবা ভীষণ ভয় করছে কিন্তু। তোর যে ভয় করছে সেটা আর বলতেই, আমরা তো জানি তোর ভয় করছে। তোরা একটু থামবি? একবার ভালোই ভালোই বাড়ি ফিরি, আর তোদের সাথে কোনোদিন পিকনিকে আসবো না। তোরা একটু থামবি? সবাই ঝগড়া থামিয়ে এটাই ভাবছে কি করা যায়। তারা কি করবে কিছুই বুঝতে পারছিল না। আজ মনে হয় আর বাড়ি ফেরা হবে না। একেই তো রাস্তা ভুল, তার উপর এই বৃষ্টির মধ্যে গাড়ি চালিয়ে বেশি দূর যেতেও পারবো না। আর চেয়ে বরং কোনো একটা ফাঁকা জায়গায় দেখে তাঁবুতে আজ রাতটা পার করেই কাল সকালেই বেরিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ সোনালি, তুই একদম ঠিক বলেছিস। তাছাড়া আশেপাশে জঙ্গল ছাড়া কিছুতে চোখে পড়ছে না। আমি তোর সাথে একমত। কি বলিস শুভ? সায়ন, তুইও না পারিস বটেই। শুভ আবার কি বলবে? আর যদি কিছু বলাই থাকে তাহলে বলবেই ভয় করছে। তোরা থামবি? আমি অতটাও ভীতু নয়। সবাই একসাথে থাকবো, এতে আবার ভয়ের কি আছে? চল, আমিও রাজি। শুভ আর সায়ন গাড়ি থেকে নেমে জঙ্গলের ফাঁকে একটা জায়গা দেখে সেখানে তাঁবু লাগাতে থাকে এবং রূপালী আর টিনা গাড়ির মধ্যেই বসে গল্প করছিল দুজনে। এতক্ষণে বৃষ্টিও খানিকটা কমে এসেছে। তাদের তাঁবু করা ঠিক হয়ে গেলে তারা দুজনে গিয়ে টিনা ও রূপালীকে ডেকে নিয়ে আসে। তারা তাঁবুর কাছে যেতেই হঠাৎ তাদের কানে ভেসে এলো একটা কারোর কান্নার আওয়াজ। কোনো একটা মেয়ে যেন বুক ভরা কষ্ট নিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে অনবরত কেঁদে চলেছে। কে যেন কাঁদছে মনে হচ্ছে না? হ্যাঁ, তাই তো, মনে হচ্ছে যেন কোনো মেয়ে। মেয়েটি মনে হচ্ছে বিপদে পড়েছে। আমাদের তাকে সাহায্য করা দরকার, বুঝলি? না না, তোদের যাওয়ার দরকার নেই। একবার চিন্তা কর, এত রাতে, তাও আবার এই ঝড় বৃষ্টির মধ্যে, এই ঘন জঙ্গলে কোনো মেয়ে এখানে বসে কেন কাঁদবে? তো তোরা গেলে যা বাবা, আমি যাব না। হ্যাঁ চল, ওকে রেখে আমরা 3জন যাই। ওরা 3জন সামনে এগিয়ে যেতে থাকে, কিন্তু পিছনে থাকা শুভ চারিদিকটা দেখে
কিরম যেন একটা ভয় পেয়ে যায়। তারপরে সেও সবার সাথে কে কাঁদছে এটা দেখতে চলে যায়। কিছুটা এগিয়ে যেতে তারা দেখতে পায় সামনে একটা মেয়ে বসে বসে কাঁদছে। তারা আস্তে আস্তে মেয়েটির কাছে গেল। কি হয়েছে আপনার? আপনি এখানে বসে কাঁদছেন কেন? আমাকে একটু সাহায্য করবেন? আমার ছেলে ভীষণ অসুস্থ। দয়া করে আমার ছেলেটাকে একটু হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিন। মেয়েটির চেহারার মাঝখানে পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছিল তার তীব্র কষ্ট ও যন্ত্রণা। মেয়েটির কথা শুনে সবার খুব খারাপ লাগলো। আর আপনি চিন্তা করবেন না, আমাদের গাড়ি আছে, সকালটা হতে দিন, আমরা আপনার ছেলেকে নিয়ে হসপিটালে পৌঁছে দেবো। আপনার ছেলে যদি এতটাই অসুস্থ, তাহলে আপনি আপনার ছেলেকে একা ঘরে রেখে এসে এই জঙ্গলের মধ্যে কি করছেন? শুভ, কোথায় কি বলতে হয় সেটাও জানিস না? আরে না 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 না, মানে আসলে আমার বাড়ি জঙ্গলের পাশে। আমি সাহায্যের জন্য রাস্তার পাশে এসেছিলাম। কত গাড়ি, কত মানুষ যাতায়াত করলো, কিন্তু কেউ আমার সাহায্য করলো না। আপনারা অনেক ভালো মানুষ, কিন্তু এত রাতে আপনারা এই জঙ্গলে কি করছেন? আমরা চারজনে একটা ট্যুরে গিয়েছিলাম। পথে রাস্তা ভুল করে এই পথে আসি। তার মধ্যে আবার ঝড় বৃষ্টি হওয়ার জন্য রাস্তায় গাছ পড়ে রাস্তা বন্ধ। তাই বাধ্য হয়ে সামনে একটা তাঁবু খাটিয়ে সেই তাঁবুটাতেই আছি। এরকম জঙ্গলের মধ্যে এত রাতে না থাকাই ভালো। আর যে বরং আপনারা আমার বাড়িতে চলুন। আপনারা যখন আমার এই উপকার করেছেন, আমিও তো আপনাদের জন্য একটু করতেই পারি। মেয়েটির কথা শুনে সবাই খুব খুশি হয়ে গেল। এরপর তারা মেয়েটির পিছনে পিছনে যেতে লাগলো। জঙ্গলের ভেতর দিয়ে অনেকটা পথই তারা পার করে ফেললো। চারিদিকেই শুধু কেবলমাত্র ঘন জঙ্গল, কোনো জনমানবের চিহ্ন পর্যন্ত নেই কোথাও। অবশেষে সবার মনে একটা ভয়ের সঞ্চার হলো। কি ব্যাপার, আশেপাশে তো কোনো বাড়িই দেখতে পাচ্ছি না। তাহলে আপনার বাড়িটা কোথায়? এই তো সামনে যে কুড়ে ঘরটা দেখা পাচ্ছে, ওটাই ওটাই হলো আমাদের বাড়ি। আশ্চর্য, এতক্ষণ তো ওখানে কোনো বাড়িই ছিল না। তাহলে ওখানে হঠাৎ করে বাড়িটা কোথা থেকে এলো? যাকগে, চোখে মনে হয় ভুল দেখেছিলাম। চারিপাশে জঙ্গলে ঘেরা, মাঝখানে ছোট্ট একটা কুঠির, তাতে টিম টিম করে একটা আলো জ্বলছে। পরিবেশটা যেন চারিদিকে কেমন একটা থমথমে। মেয়েটির পেছন পেছন তারা সবাই স্বাচ্ছন্দ্যে ঘরের মধ্যে প্রবেশ করলো। কিন্তু ঘরে ঢোকা মাত্রই তাদের চোখ ছানা বড়া হয়ে গেল। তারা দেখলো ঘরের মধ্যে দুটো লাশ পড়ে আছে। তার মধ্যে একটা সেই মেয়েটির, তারা এতক্ষণ ধরে যে মেয়েটির পিছন পেছন এসেছে। আরেকটি হলো সেই মেয়েটির ছোট্ট বাচ্চাটার। মেয়ে লাশটি ঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছিল। এমন দৃশ্য দেখে তাদের প্রাণ পাখি বাইরে বের হয়ে যাওয়ার উপক্রম সৃষ্টি হলো। এমন সময় সেই মেয়েটি একটা কুৎসিত ভয়ঙ্কর চেহারায় একটা বিকট হাসি হাসতে থাকলো। মেয়েটির এমন চেহারা আর এই সমস্ত দৃশ্য দেখে তারা তৎক্ষণাৎ দৌড়াতে শুরু করে। জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়াতে দৌড়াতে তারা আরো একটি কুটিরের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। সাহায্যের জন্য তারা সেই কুটিরের দরজায় নক করলো। দরজা ঠকঠকের সঙ্গে সঙ্গে একটা ভিতর থেকে মহিলা বেরিয়ে এলো। তার বয়স হবে আনুমানিক 60-70 বছর। হে বাবা, তোমরা এত রাতে এখানে, তোমরা কি চাও? বুড়িমা, আমরা বড় বিপদে পড়ে আপনার বাড়িতে এসেছি। আজকে রাতটা আপনাদের বাড়িতে একটু জায়গা করে দেবেন? কাল সকাল হলেই আমরা চলে যাব।
ঠিক আছে, ভেতরে এসো। তাদের সাথে ঘটা সমস্ত ঘটনা তারা বুড়িমাকে জানালো। এরপরে তারা সবাই বুড়িমার কুটিরের মধ্যে প্রবেশ করলো। তোমাদেরকে তো দেখে মনে হচ্ছে তোমাদের পেটে কতক্ষণ ধরে কিছু পড়েনি। বাড়িতে সামান্য ডাল ভাত আছে, তোমরা বসো, আমি খাবার এনে দিচ্ছি। তারা সবাই বুড়িমার কথায় সম্মতি জানালো, কারণ তাদের সত্যি সত্যি খুব খিদে পেয়েছিল। ভেবেছিল হাইওয়ে হোটেলে কিছু খেয়ে নেবে, কিন্তু তার হলো কই। বুড়িমা খাবার দিতেই সবাই তারা খাওয়া শুরু করলো, এবং খাবার মুখে দিতেই তাদের মুখে হাসি ফুটলো। এমন অপূর্ব রান্না তারা কোনোদিনও খায়নি। বুড়িমা, তোমার হাতের রান্না খুব মজার। এমন স্বাদের রান্না আমি কোনোদিন খাইনি। সবাই খাওয়া দাওয়া শেষ করে নিজেদের মধ্যে গল্প করতে করতে ঘুমিয়ে পড়ল। তখন গভীর রাত, কারোর কিছু একটা শব্দে ঘুম ভেঙে গেল। বিছানা থেকে উঠতেই তারা দেখলো বুড়িমা কাঁদছে, আবার খানিক বাদে যেন হাসছে, আবার মনে হচ্ছে যেন মাঝে মাঝে কারোর সাথে গল্প করছে। সবাই ভীষণ কৌতূহলী হয়ে দরজার কাছে এগিয়ে এলো। তারা বাইরে এসে যা দেখলো তা দেখে তাদের সিদ্ধারা বরাবর একটা শীতল স্রোত বয়ে গেল। বুড়িমা বাড়ির বাইরে দাঁড়িয়ে সেই মেয়ে আর সেই ছোট্ট ছেলেটির সাথে গল্প করছিল। এখন তারা কি করবে তারা কিছু বুঝতে পারলো না। এমন দৃশ্য দেখে ভয়ে শুভ চিৎকার করে বসে। রাজেশের চিৎকার শুনে তারা ভয়ঙ্কর ভাবে হাসতে লাগলো। সবাই দৌড়ে পালিয়ে যাবে, ঠিক সেই সময় বুড়িমা তাদের উদ্দেশ্যে বলল, তোমরা ভয় পেও না, আমরা তোমাদের কোনো ক্ষতি করবো না। তোমরা অনেক ভালো মানুষ। এমন একটা অপরিচিত জায়গায় তোমরা আমার নাতির সাহায্যের জন্য এগিয়ে এসছো, তাই আমরা তোমাদের কোনো ক্ষতি করবো না। আসলে আজ থেকে 12 বছর আগে আমরা মারা গিয়েছি। সেদিন আমাদের কারোর সাহায্যের খুব প্রয়োজন ছিল, কিন্তু কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি। আমাদের অতৃপ্ত আত্মা এই জঙ্গলে ঘুরে বেড়ায়। আমরা 3 জনে থাকতাম একসাথে এই বাড়িতে। হঠাৎ একদিন দুর্ভাগ্যবশত এই বাড়িতে আগুন লেগে যায়। আমরা অনেক চিৎকার করা সত্ত্বেও কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি, তাই আমরা সেদিন মারা যাই। তোমরা খুব ভালো, এইরকম ভাবে সবাইকে সবসময় সাহায্যের জন্য এগিয়ে এসো বাবা। বুড়িমার কথা শেষ হলে তারা যেন কোথায় হাওয়ায় মিলিয়ে গেল। তাদের সাথে সাথে বাড়িটাও মিলিয়ে গেল। তারা 4 জন ওই ঘন জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে থাকলো। পরের দিন সকালে তারা আবার তাদের গাড়ি নিয়ে তাদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেল। ঘুরতে এসে তারা এক ভয়ঙ্কর অভিজ্ঞতা অর্জন করলো। বন্ধুগণ, এই ছিল আজকের আমাদের গল্প। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে গল্পটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।